শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 61। সময় এক অদৃশ্য অথচ অনিবার্য গতি যা কেবল অগ্রসর হয়। প্রতিক্ষণেই অতীতকে গ্রাস করে ভবিষ্যতের দিকে ধাবমান। এই অতন্দ্র প্রহরী কখনো অপেক্ষা করে না কারো জন্য, বরং নির্দয়ভাবে এগিয়ে যায় নিজের শাসিত গতিপথে। মানুষ চাইলেও সময়কে নিবদ্ধ করতে পারে না, কারণ সময়ের গমন অমোঘ ও অনিবার্য। অতীতের স্মৃতি, বর্তমানের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সম্ভাবনা, এই তিনে সময়ের ত্রিমাত্রিক রূপ পরিলক্ষিত হয়। সময় যেমন উন্নয়নের ধারক, তেমনি ধ্বংসের বাহক ও বটে। সময় নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। সময় তার নিজস্ব ছন্দে নিঃশব্দ পথচারণায় এগিয়ে চলেছে, নির্বিকার, অপ্রতিরোধ্য। বহুদিন অদৃশ্য হয়ে গেছে সময়ের অতল গর্ভে। মীরা ও অরিদ ইতিমধ্যেই কানাডা প্রবাসী। তারা 2-1 দিন আগে এখানে এসে উপস্থিত হয়। আর সজীব বিকেলেই সুমু ও রায়ানকে সঙ্গে নিয়ে বাসভবনে উপস্থিত হওয়ার কথা। ইয়ানা বেলকনিতে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছিল। একদম ভোরে অগ্নি বেরিয়ে গিয়েছে। ইদানিং ইয়ানা নিজেকে খুব দুর্বল অনুভব করতে থাকে। অকারণে মাথা ঘুরায়, মাঝে মাঝে বমি পায়। এমনকি সবচেয়ে প্রিয় খাদ্যদ্রব্য কিংবা গন্ধ এখন যেন প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। অসুস্থতা গোপন করার এক অদ্ভুত প্রচেষ্টায় প্রতিবার অগ্নির প্রত্যাবর্তনে সে মুখে একটুকু হাসি ঝুলিয়ে নিজেকে স্বাভাবিক দেখাতে সচেষ্ট হয়। অগ্নি চোখে মুখে উদ্বেগ সঞ্চারিত করে। একাধিকবার জানার চেষ্টা করেছে তার শারীরিক অবস্থান। তবুও প্রতিবারই ইয়ানা অস্বীকারসূচকভাবে মাথা নাড়িয়েছে। কিন্তু আজকের ক্লান্তি যেন অনির্বচনীয়, সীমাহীন ও সহনশীলতার সীমানা ছাড়িয়ে গেছে। ইয়ানা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে কয়েকবার। এরপর বেডরুমে গিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে পুনরায় বেলকনিতে গিয়ে উকি দেয়। গেইটের সামনে গার্ড দেখতে পেয়ে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। পরমুহূর্তে কিছু একটা ভেবে সিঁড়ি দিয়ে নেমে আসে। এরপর গার্ডেন এরিয়াতে গিয়ে চারপাশে চোখ বুলায়। গার্ডদের দিকে এক পলক তাকিয়ে চুপিচুপি পিছনের দরজা বেরিয়ে যায়। পিছনের গার্ডরা সবাই খাবার খাওয়ার জন্য তাদের ভবনে যায়। ইয়ানা রাস্তায় গিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। ব্যাগ থেকে একটা মাস্ক আর চোখে সানগ্লাস পরে নেয়। নিজেকে পরিপাটি করে একদম পিছনের সবগুলো সিসি ক্যামেরার দিকে এক পলক তাকায়। এরপর দ্রুত পায়ে একদম মেইন রোডের কাছে চলে যায়। সেখানে গিয়ে একটা রিকশায় উঠে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। ইউভি জিম থেকে এসে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পর দরজা খুলে বের হয়। গায়ে শুধু একটা প্যান্ট পরা। উন্মুক্ত শরীর থেকে বিন্দু বিন্দু পানির কণা গড়িয়ে পড়ছে। ফর্সা জিম করা বড়িতে পানির বিন্দুগুলো যেন চিকচিক করছে। বুকের মাঝখানে একটা ইতালিয়ান ভাষার ট্যাটু স্টাইলের অক্ষর লেখা। ইউভি টাওয়াল দিয়ে চুল মুছে সামনে এগিয়ে যাবে এমন সময় অবাধ্য চোখ জোড়া চলে যায় বিছানায় শয়নরত রমণীর দিকে। রুয়ানা পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। শার্ট উপরে উঠে পেট উন্মুক্ত হয়ে আছে। একটা প্লাজো হাঁটু অবধি এসে গিয়েছে। ইউভি দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়। কিন্তু অবাধ্য চোখ দুটি শুধু সেদিকেই চলে যাচ্ছে। ইউভি বড় বড় শ্বাস নিয়ে ডিভানে বসে পড়ে। পাগল পাগল লাগছে নিজেকে। চুলগুলোতে কিছুক্ষণ খামচে ধরে রেখে পুনরায় ডিভান থেকে উঠে বসে। এরপর বিছানার কাছে গিয়ে হালকাভাবে রুয়ানার টি-শার্ট ঠিক করে দেয়। রুয়ানা সামান্য নড়ে চড়ে উঠে। ইউভি রুয়ানার মায়াবী বাচ্চা মুখটার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। ভাবা যায় এই পিচ্চিটা আজ তার বউ। সেই মেয়েটা এখন তার বউ, তার সবচেয়ে বড় সম্পদ। এই মেয়েটাকে সে অসম্ভব রকমের ভালোবাসে। ইউভি ধীরে ধীরে রুয়ানার উপর ঝুঁকে পড়ে। ভালোভাবে পরখ করছে তার বুটাকে। রুয়ানার চোখের পাতা হালকা নড়ে উঠে। ইউভি অস্ফুট আওয়াজে বলে, লিটল গার্ল। ইউভির অস্ফুট আওয়াজ রুয়ানার কানে গিয়ে ধাক্কা খায়। অনেক যুদ্ধ করে পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখ খুলে ইউভিকে এত কাছে দেখতে পেয়ে ঘাবড়ে যায়। অকারণেই তার চোখ চলে যায় ইউভির উন্মুখ জিম করা বুকের উপর। রুয়ানা সাথে সাথে উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠে, আম্মু! রুয়ানা এইভাবে হঠাৎ চিৎকার দেওয়াতে ইউভি হতভম্ব হয়ে যায়।
ছোট ছোট চোখ দিয়ে রুয়ানার দিকে তাকায়। রুয়ানা ভয়ে নিজের সাথে বালিশ চেপে ধরে। রুয়ানাকে এমন অস্বাভাবিক দেখে ইউভি হাসি দিয়ে বলে, রিল্যাক্স রুই, এ তো উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি ছিলাম আর কেউ নয়। রুয়ানা কথাটাকে গুরুত্ব না দিয়ে ইউভির উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে বলে, আপনি এত বড় কেন? উন্মুক্ত শরীরে আপনাকে কেমন দানব লাগছে? রুয়ানার কথায় ইউভি কি রিয়াকশন দিবে বুঝতে পারে না। রুয়ানার জায়গায় অন্য কেউ হলে হয়তো লজ্জায় চোখ সরিয়ে নিত। কিন্তু তার বউ তার বড়ি দেখে একদম দানবের সাথে তুলনা দিয়ে ফেলেছে। ইউভি রুয়ানার ফোলা ফোলা বাচ্চা মুখটার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, বেশিই বড় আমি? হ্যাঁ, প্রচুর। একদম দানবদের বডির মতো ভয়ঙ্কর। সময় হলে এই দানব শরীরটা তোমাকেই সামলাতে হবে লিটল গার্ল। রুয়ানা বোকা বোকা চোখে তাকায় ইউভির দিকে, যার অর্থ সে কথাটা বুঝতে পারেনি। এত বড় শরীর আমি সামলাতে যাব কেন? নিজেরটা নিজে সামলে নিন। রুয়ানার অবুঝ উত্তরে ইউভি ঠোঁট চেপে হেসে বলে, ওকে সামলাতে হবে না তোমাকে। এখন উঠে ফ্রেশ হয়ে নাও। রুয়ানা ঘুম ঘুম চোখে বলে, না, আর একটু পর উঠি। ঘুম এখনও যায়নি। খাওয়া দাওয়া করে সারাদিন ঘুমিয়ে থেকো, কিছু বলবন। এখন উঠে দ্রুত ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাবে। কুই, এমন কেন করছেন ভাইয়া? একটু পর এমনিতেও যাব। রুয়ানার মুখে ভাইয়া ডাক শুনে ইউভি থতমত খেয়ে যায়। যার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছে, যাকে তার বাচ্চা মা বানাবে, সেই মেয়েটা তাকে ভাইয়া সম্বোধন করছে। লাইক সিরিয়াসলি? ইউভি সামান্য নিঃশ্বাস টেনে বলে, বিয়ে হয়েছে আমাদের রুই। ভাইয়া ডাকটা পরিহার করো দ্রুত। ডাকটা আমার জন্য প্রচুর বিশ্রী লাগে। রুয়ানা হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ায়। ইউভি 10 মিনিটের মধ্যে নিজেকে পরিপাটি করে রুয়ানাকে কিছু আদেশ দিয়ে বেরিয়ে যায়। রুয়ানার চোখে এখনও ইউভির উন্মুক্ত শরীর ভাসছে। শরীরের প্রতিটা ভাঁজ কেমন মোটা আর শক্ত। রুয়ানা কৌতূহল বশত নিজের শরীরে হাত দেয়। নিজের বক্ষে হাত দিতেই হতাশ হয়ে যায়। তারগুলো কেমন নরম নরম লাগে, আর উনারগুলো কেমন ফুলো ফুলো। রুয়ানা এইসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে। মীরা ঘুম ঘুম চোখে নিচে নেমে ডিভানে গিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে। কিছুক্ষণ বসে থাকার পর হামি দিয়ে উপরে তাকায়। ইউভিকে নিচে নামতে দেখে ঘাবড়ে গিয়ে শরীরে ভালোভাবে উড়োনা পেঁচিয়ে ভদ্রভাবে বসে। ইউভি নিচে নেমে মীরার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং মীরা। গুড মর্নিং ভাইয়া। রুই কি ঘুম থেকে উঠে গিয়েছে? ইউভি হাসি দিয়ে বলে, উঠেছে, তবে বিছানা ছাড়েনি। ইউভি চলে যায়। মীরা ইউভির যাওয়ার দিকে তাকিয়ে রুয়ানার কাছে যায়। রুমে ঢুকে রুয়ানার অবস্থা দেখে চোখ চরক গাছ। এই কোনো দেশের ঘুমানোর স্টাইল? এক পা হেডবোর্ডে, মাথা অর্ধেক খাট পেরিয়ে বের হয়ে আছে। চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। টি শার্ট উঠে এসেছে উপরে, নাভি উন্মুক্ত। প্লাজো একটা হাঁটু পর্যন্ত, আর একটা ঠিকঠাক। মীরা মুখ হা করে রুয়ানার কাছে যায়। এরপর পুরো শরীর স্ক্যান করে শব্দ করে হেসে উঠে। রুয়ানার পাশে বসে পিঠে ধাক্কা দিয়ে বলে, রুই, কিভাবে ঘুমিয়েছিস? উঠ দ্রুত। সকাল 10টা বাজে আর তুই এখনও পাগলের মতো ঘুমাচ্ছিস। মীরার ধাক্কা দেওয়াতে রুই হেডবোর্ডে হেলান দিয়া বসে। ঘুম ঘুম চোখে মীরার দিকে তাকিয়ে বলে, উফ আপু, উনি এতক্ষণ উঠার জন্য জ্বালিয়ে গিয়েছে, এখন তুমি শুরু করেছ। মীরা রুয়ানার কথাকে উপেক্ষা করে হতাশ হয়ে বলে, তোর ঘুমের স্টাইল দেখছি আমার ঘুমের স্টাইলের থেকেও সুন্দর। কোনো দেশ থেকে প্রশিক্ষণ নিয়েছিস তুই? রুয়ানা মীরার কথা বুঝার চেষ্টা করে নিজের দিকে তাকায়। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে চোখ বড় বড় করে লাফিয়ে ওঠে। আপু, আমি কি এইভাবেই ঘুমিয়েছিলাম? হ্যাঁ। রুয়ানা মন খারাপ করে বলে, নিশ্চয় উনার সামনে এমন অবস্থাতেই ছিলাম। কি বাজে জিনিস আপু। আমি যে ঘুমের মধ্যে কাপড় ঠিক রাখতে পারি না, মাঝে মাঝে ভুলে যায়। মীরা মিথ্যে কান্নার অভিনয় করে বলে, সেইম বোনা আমার। আয় আমার বুকে আয়। রুয়ানা 2 গালে হাত দিয়ে উৎসুক হয়ে বলে, আপু জানো, আজ ইউভি ভাইয়াকে আমি ড্রেস ছাড়া দেখেছি। রুয়ানা কথা শেষ করার সাথে সাথে মীরা কেসে উঠে। চিন্তায় কপালের ভাঁজ প্রখর হয়ে উঠে। মীরা রুয়ানাকে ভালোভাবে পরখ করে। সন্দেহজনক তো কিছুই সে দেখছে না। তাহলে রুই যে কথাটা বলল, তো তুই ড্রেস ছাড়া দেখেছিস মানে? উনি শাওয়ার নিয়ে এসেছিল। আমি ঘুম থেকে উঠে দেখি উনার শরীরে কোনো শার্ট অথবা শার্ট নেই। রুয়ানার কথাটা শেষ হলে মীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, তাহলে তেমন কিছুই হয়নি। আর একটু জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। মীরাকে চুপ থাকতে দেখে রুয়ানা পুনরায় বলে, আপু জানো, উনার শরীর অনেক বড়। শার্ট পরলে বোঝা যায় না বেশি। বক্ষগুলো কেমন ফুলো ফুলো। দেখতে ভয়ঙ্কর দানব দানব লাগে।
আর মুখের দিকে তাকালে মনে হয় এইটা দানব নয় ইউভি ভাইয়া। রুয়ানার ভাবুক মুখের রিয়াকশন দেখে মীরা উচ্চস্বরে হেসে উঠে। এরপর রুয়ানার গাল টেনে বলে, তুই বড় হবি কবে রুই মাছ? জিম করা শরীর এমন ওই থাকে। আর তারা তো মাফিয়া গ্যাংয়ের লোক। চিকনা চাকনা বড়ি নিয়ে কি মারি করতে পারবে বল? না। কিন্তু আমাদের নেই কেন? তুই জিম কর তাহলেই হবে। উনার মতো হয়ে যাবে। আরে না, উনাদের মতো হতে হলে আমাদের সারা জীবন তপস্যা করতে হবে। মেয়েরা হবে কোমলমতি। তাদের শক্ত শরীর ম্যাচ হলে উপরওয়ালা নিজেই সৃষ্টি করে পাঠাতেন। পুরুষ হবে কর্মঠ, মেয়ে হবে কোমল। বুঝলাম তোমার কথা। ওকে তুই থাক, আমি ইয়ানাকে ডেকে নিয়ে আসছি। স্টাফ থেকে শুনেছি ভাইয়া খুব সকালে বেরিয়ে গিয়েছে। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মীরা বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। এরপর ইয়ানার রুমে উকি দিয়ে ঢুকতেই কপাল কুঁচকে আসে। পুরো রুম জুড়ে কারোর অস্তিত্ব নেই। মীরা সন্দেহ নিয়ে বেলকনি আর ওয়াশরুম খুঁজে দেখে। পুরো রুম জুড়ে ইয়ানা নামক কোনো ব্যক্তি নেই। মীরা কয়েকবার ইয়ানার নাম ধরে ডাক দেয়। মীরা রুম থেকে বেরিয়ে ছাদে যায়। পুরো ছাদ খালি, কোথাও ইয়ানা নেই। মীরা এইবার চিন্তিত হয়ে বাড়ির প্রতিটি স্টাফকে জিজ্ঞাসা করে কোথাও দেখেছে কিনা। সবার একই কথা, কেউ দেখেনি। মীরা চিন্তিত ভঙ্গিতে ডিভানে গিয়ে বসে। এর মধ্যে রুয়ানা নিচে নেমে আসে। মীরাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করে, কি হয়েছে আপু? এইভাবে চিন্তিত হয়ে বসে আছো কেন? বাড়িতে ইয়ানাকে কোথাও খুঁজে পাচ্ছি না রুই। হয়তো ভাইয়ার সাথে আছে। মীরা চট করে তাকায় রুয়ানার দিকে। এরপর মোবাইল বের করে অরিদের নাম্বারে ফোন দেয়। অরিদ অগ্নির অফিসে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ফোনের রিংটোন বেজে উঠতেই কানে চেপে ধরে বলে, বলো। মীরা খুবই শান্ত কণ্ঠে বলে, ইয়ানা কি ভাইয়ার সাথে? আপনি দেখেছেন ওকে? না ভাইয়া তো মাফিয়া মিটিং এ সকাল থেকে। বুমনি কেন আসতে যাবে? ইয়ানা বাড়িতেও নেই। হুয়াট? ভালোভাবে খুঁজে দেখো। আমি পুরো বাড়ি খুঁজেছি সেই কখন থেকে, বাট কোনো অস্তিত্ব নেই। ইভেন আজ কেউ ওকে দেখেনি। অরিদ চিন্তিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। কোনো কিছু না ভেবে মিটিং রুমে গিয়ে ঢুকে পড়ে। অগ্নি কথা বলা বন্ধ করে অরিদের দিকে কপাল কুঁচকে তাকায়। অরিদ কাউকে তোয়াক্কা না করে অগ্নির কাছে এসে নিম্ন আওয়াজে বলে, ভাইয়া বুমনিকে খুঁজে পাচ্ছি না। অরিদ এমনভাবে কথাটা বলেছে যেন কেউ শুনতে না পায়। মিটিং চলাকালীন কেউ রুমে ঢুকলে শাস্তি পেতে হয়। অন্যান্য মাফিয়ারা রেগে গেলেও নিশ্চুপ থাকে। কারণ তারা অরিদ চৌধুরীকে চিনে। সে অগ্নি চৌধুরীর ভাই। চাইলে ও রাগ ঝাড়তে পারবে না। কিন্তু এই দিকে অগ্নি ভ্রু ভাঁজ করে কিছুক্ষণ নিশ্চুপ থাকে। মুহূর্তের মধ্যেই চেয়ার থেকে উঠে চাবি নিয়ে বেরিয়ে যায় মিটিং রুম থেকে। মাফিয়ারা অবাক হয়ে বলে, আজ 100 কোটি টাকার ডিল মিটিং অগ্নি চৌধুরী। আপনি এইভাবে মাঝ পথে ছেড়ে কোথায় যাচ্ছেন? চলে গেলে কিন্তু আপনার ক্ষতি হবে। অগ্নি ঠান্ডা আর ভয়ানক কণ্ঠ। ক্যান্সেল। মাফিয়ারা আর কিছু বলতে পারেনি। অগ্নি খুব দ্রুত লিফটে উঠে নিচে নেমে আসে। উপস্থিত মাফিয়া সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অগ্নি চৌধুরী কারোর জন্য এত ডেম্পারেট। ইন্টারেস্টিং। অগ্নি গাড়িতে উঠতে উঠতে ইয়ানার মোবাইলে ফোন দেয়। কিন্তু প্রতিবারের মতো রিসিভ হচ্ছে না। অগ্নি মোবাইলটাকে ব্যাক সিটে ছুঁড়ে ফেলে কিরমিরিয়ে উঠে। রাবিশ। হাতের কাছে পায় একবার। সে মন শান্ত করে বসতে পারছে না। অতিরিক্ত টেনশনে মুখ লাল হয়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বড় বড় নিঃশ্বাস টানে। আরিফ যত দ্রুত সম্ভব গাড়ির স্টিয়ারিং ঘুরায়। অগ্নি এক হাতে ফোন নিয়ে গার্ডদের কল করে প্রতিটি কোনায় কোনায় খুঁজ চালাতে। গাড়ি এসে থামে বাসভবনের সামনে। অগ্নি গাড়ি থেকে নেমে সোজা চলে যায় এক্সট্রা রুমে, যেখানে সিসিটিভির লাইন লাগানো আছে। রুমে ঢুকে সবাইকে ইশারা করে সকালের প্রতিটি ফুটেজ দেখাতে। অগ্নির আদেশ অনুযায়ী এক এক করে দেখাতে থাকে। হঠাৎ অগ্নির চোখ আটকে যায় পিছনের এরিয়ার ফুটেজের দিকে। ফুটেজে ইয়ানাকে স্পষ্ট দেখা যাচ্ছে। যার শ্বাস সে উপলব্ধি করতে পারে তাকে চিনতে সে বিন্দুমাত্র ও ভুল করেনি। রাগে কিরমিরিয়ে উঠে। কোথায় গেল এইভাবে নিজেকে ঢেকে? কার সাথে দেখা করতে গিয়েছে? আমি কি বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি? অগ্নি সবাইকে উদ্দেশ্যে করে বলে, খুঁজ চালাও কোথায় গিয়েছে এই মেয়ে। ভালোভাবে খুঁজে দেখো, পাশেই আছে। ইউভি এক্সট্রা রুম থেকে বেরিয়ে আসতেই ইউভি আর রায়ানকে দেখতে পায়। তারা অরিদের মুখে শুনেছে সবকিছু। কোথায় গেল মেয়েটা? এই অচেনা শহর শত্রুদের ভিড়ে কোথা না জানিয়ে চলে গেল। ইউভি শুকনো ধোক গিলে অগ্নির লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকায়। রায়ান ঠোঁট ভিজিয়ে ইউভির উদ্দেশ্যে বলে,
ভাই ইয়ানা সশরীরে বাড়িতে প্রবেশ করবে ঠিক, কিন্তু আজ অগ্নির হাতে মায়ের খাবে নিশ্চিত। চল অগ্নিকে রুমে নিয়ে শান্ত করার চেষ্টা করি। গার্ডরা তো খুঁজেই চলছে। হুম। অগ্নি গাড়িয়ে গ্যালান দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটি বন্ধ, হাত দুটি মুষ্টি করে রাখা। ইউভি অগ্নির কাছে গিয়ে বলে, ভাই শান্ত হ। হয়তো কোনো কাজে গিয়েছে। অগ্নি চোখ থেকে হাত নামায়। চোখ দুটি কেমন লাল হয়ে আছে। কিছু মুহূর্তের মধ্যেই মাফিয়া বস কেমন অগুছালো আর ছন্নছাড়া হয়ে গিয়েছে। অগ্নি শান্ত হয়ে আসে। ঝড়ের পূর্বে যেমন সবকিছু শান্ত হয়ে আসে ঠিক তেমনি অগ্নি শান্ত হয়ে দাঁড়ায়। এরপর ইউভির প্রশ্নটাকে তাচ্ছিল্য করে বলে, কাজ? সিরিয়াসলি? ইউভি কাজের জন্য বের হলে এইভাবে পিছনের গেইট দিয়ে কেন গিয়েছে? সময়টা এমন ছিল যখন গার্ডরা খেতে যায়। তোর ভয়ে লুকিয়ে গিয়েছে হয়তো। আমার ভয়ে? ও আমাকে ভয় পায় তুই মানতে বলছিস? যেখানে পুরো মাফিয়া জগৎ আমার কথায় উঠবোস করে দেখানে এই মেয়ে আমাকে দিনের পর দিন নাকে চুবানো খাওয়াচ্ছে। কি এমন কাজ যে আমার থেকে লুকিয়ে যেতে হয়েছে? পার্সোনাল। ইউভির বোকা কথায় অগ্নি দাঁত কটমট করে বলে, বোকার মতো কথা বললে শুট করে গাছে বেঁধে রাখব ইডিয়েট। পার্সোনাল? এখনও পার্সোনাল বলতে কিছু অবশিষ্ট থাকে? একবার নয়, দুইবার নয়, বহুবার উন্মুক্ত করেছি সব। নির্ঘাত কোনো এক অঘটন ঘটাতে গিয়েছে। উফ, মেরে ফেলে দিবে এই মেয়ে আমাকে। তোরা বুঝতে পারছিস না, একবার যদি আমার বিপক্ষ দলের কেউ চিনতে পারে তাহলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। পাশে পুরো জায়গা আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু ডাফারটার অস্তিত্ব পায়নি। খোদার কসম, একবার হাতের নাগালে পায়ে জিন্দা কবর দিয়ে আসব। অগ্নির পাগলামো দেখে রায়ান আর ইউভি গভীর নিঃশ্বাস ছাড়ে। টেনশন তাদের ও হচ্ছে প্রচুর। ইয়ানার প্রতি অগ্নির রাগ দেখে ভয় ও হচ্ছে প্রচুর। তবে সমস্যা নেই, ইয়ানার সেসব সামলানোর ক্ষমতা আছে। নাহলে এই হার্টলেসকে ডেম্পারেট করেছে কিভাবে? অগ্ন বাড়ির ভিতরে প্রবেশ করার আগে গম্ভীরতা নিয়ে গিয়ে ডিভানে বসে। 1 ঘন্টার ভেতরে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে তার। বড় বড় শ্বাস টানছে। ইউভি, রায়ান, অরিত অগ্নির দিকে এক পলক তাকিয়ে চিন্তায় অস্থির হয়ে ওঠে। রুয়ানা নির্বে কেঁদে যাচ্ছে, সুমু আর মীরাকে ধরে। অগ্নির ভয়ে কেউ কিছু বলতে ও পারছে না। হঠাৎ দরজায় কারোর উপস্থিতি লক্ষ্য করে মীরা, সুমু আর রুয়ানা সেদিকে তাকায়। ইউভি আচমকা দরজার কাছে তাকিয়ে শুকনো ধোক গিলে বলে, ইয়ানা। ইউভির অস্বাভাবিক কণ্ঠ শুনে রায়ান আর অগ্নি ও সেদিকে তাকায়। সবাই চোখে আতঙ্ক আর ভয় নিয়ে অগ্নির দিকে তাকায়। ইয়ানা অগ্নিকে ডিভানে বসে থাকতে দেখে ছটফটিয়ে উঠে। উনার তো রাতে আসার কথা। তাহলে এই সময় এখানে কি করছেন? ইয়ানা, কি হবে এইবার তোর? বাঁচতে চাইলে পালিয়ে যা। ইয়ানা শুকনো ধোক গিলে 1 পা মেঝেতে রাখতে যাবে, এমন সময় কারোর ভয়ানক ঝাঁঝালো কণ্ঠ। আর 1 পা আমার বাসভবনে রাখলে খোদার কসম পা ভেঙে রেখে দিব। অগ্নির হুঙ্কারে সবাই কেঁপে ওঠে। সবচেয়ে বেশি ভয় পায় ইয়ানা। আতঙ্কে হাত পা জমে যায়। অগ্নির চোখের দিকে তাকানো যাচ্ছে না। ফর্সা মুখটা লাল হয়ে কেমন উন্মাদ দেখা যাচ্ছে। রায়ান অগ্নির কাছে এসে বলে, শান্ত হো ভাই। আমি ইয়ানার সাথে কথা বলছি। কি কথা বলবি তুই? শুনতে পাসনি আমি কি বলেছি? এই মেয়ে যাতে আমার বাসভবনে আর পা না রাখে। দেখতে চাই না এমন অবাধ্য নারীর মুখ। অসভ্য, ফাজিল। ওকে দেখতে হবে না তোকে। আগে মেয়েটাকে ভিতরে ঢুকার অনুমতি দে। চোখের সামনে এটাকে দেখতে পারছি না, আর ভিতরে ঢুকতে দেওয়া তো বিলাসিতা। ইউভি, বেরিয়ে যেতে বল। ইউভি সামান্য হেসে বলে, মাত্র 1 ঘন্টায় ইয়ানার অনুপস্থিতিতে তুই উন্মাদ হয়ে গিয়েছিস অগ্নি। তোর দিকে তাকানো যাচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে গেলে তো তুই নিঃশেষ হয়ে যাবি। অগ্নি দাঁত কিরমিরিয়ে উঠে। ইচ্ছে থাকলে সব করা যায়। অগ্নি চৌধুরী নিজেকে আগলে রাখতে জানে। কিন্তু এই মুহূর্ত এইটাকে 2 মিনিট ও সহ্য করতে পারছি না। ইউভি, ওকে ঠিক আছে, তুই শান্ত হো, আমি কথা বলছি। ইউভি অগ্নিকে কিছু বলতে না দিয়ে এগিয়ে যায় ইয়ানার কাছে। ইয়ানা এখনও মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখে পানি টলমল করছে। এইভাবে উনি বলতে পারল, উনি আমাকে দেখতে চান না। ইউভিকে আসতে দেখে ইয়ানা চোখ তোলে তাকায়। ইউভি শান্ত কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে তুমি ইয়ানা? যখন কোথাও যাচ্ছ তখন বলে গেলে কি এমন হতো? তুমি অগ্নিকে চিনো না। তুমি জানতে না ও তোমার অনুপস্থিতিতে উন্মাদ হয়ে যায়। সব জানার পরও কাউকে কিছু না বলে কেন বেরিয়ে গেলে? তাও আবার পিছনের গেইট দিয়ে। ইয়ানা নিজের পেটের উপরের অংশ ভালোভাবে চেপে ধরে। ইউভির প্রতিটি প্রশ্ন মস্তিষ্কে প্রবেশ করতেই নির্ভর হয়ে যায়। কিছুক্ষণ পর ঠোঁট ভিজিয়ে বলে,
ভাইয়া কিছু দরকার ছিল। ভেবেছিলাম দ্রুত চলে আসব, কিন্তু কোনো এক কারণে আটকা পড়ে যায়। ইয়ানার কথাটা অগ্নির কর্ণপাত হতেই রাগে তেড়ে যায় সেদিকে। অগ্নিকে ইয়ানার দিকে আসতে দেখে রায়ান আর অরিত সামলে নেয়। অগ্নি দাঁত কিরমিরিয়ে বলে, এই তোর দরকারি কাজ আমাকে বলা যেত না? নাকি আমি আজ পর্যন্ত কোনো কিছুতে অপূর্ণ রেখেছি? এমন কি কাজ যা আমাকে বলে গেলে সমস্যা হতো? ইউ এনজয় কিপিং মে ওরিড, ইউ স্লেভস চাইল্ড। ফাজিলের বাচ্চা, এই মরার শখ জাগছে? তাহলে চল টর্চার সেলে নিয়ে যায়। শত্রুদের যেভাবে মারি সেই অনুযায়ী তোকে ও মেরে বস্তা বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়ে আসি ডাফা। অগ্নির আগে বড় বড় শ্বাস টানে। ইউভি, কিসব বলছিস অগ্নি? মাথা ঠিক আছে তোর? ইউভি যেতে বল এইটাকে। খুন হবে যে কোনো সময় আমার হাতে। মাথায় সব সময় আজাইরা জিনিস নিয়ে ঘুরে। কখন আমাকে বিপদে ফেলবে সেই ধান্দায় থাকে এই মেয়ে। এই তোর ধারণে আছে কি অবস্থাতে ছিলাম আমি? যদি কিছু হয়ে যেত রাস্তায়, তখন কি করতি? চারদিকে শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অগ্নি চৌধুরী মুখ থুবড়ে পড়ার জন্য তোর বিনাশ ওই যথেষ্ট। নিজে মরত সাথে আমাকেও নিঃশেষ করে দিয়ে যেত। অশুভ। পরপর অগ্নির বাক্য আর ধমকে ইয়ানা ফুপিয়ে ওঠে। অজানা এক কারণে মনের ভেতরে তীব্র অভিমান জমে ওঠে। তার তো আজ বকা খাওয়ার দিন ছিল না, অথচ কিভাবে অপমানিত হতে হচ্ছে সবার সামনে। সুমু, মীরা আর রুয়ানা অবাক হয়ে অগ্নিকে দেখছে। এই প্রথম তারা অগ্নির রাগের সাথে সাক্ষাৎ হয়েছে। রুয়ানা তো রীতিমতো ভয়ে শিউরে উঠছে। ইয়ানাকে ফুপাতে দেখে অগ্নির রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। ন্যাকামো করতে মানা কর রায়ান। আরেকবার ফুপানোর শব্দ আসলে অসমাপ্ত কাজ সমাপ্ত করব। রায়ান সুমুকে ইশারা করে ইয়ানাকে রুমে নিয়ে যাওয়ার জন্য। সুমু সম্মতি জানিয়ে ইয়ানার কাছে যায়। এরপর বাহুতে ধরে নিম্ন আওয়াজে বলে, কান্না করিস না প্লিজ। তোর অনুপস্থিতিতে ভাইয়া পাগল হয়ে গিয়েছিল। এখন রেগে আছে, একটু পর দেখবি নর্মাল হয়ে গিয়েছে। ইয়ানা কিছু বলে না। সুমুর সাথে ভিতরে প্রবেশ করে। শরীর কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। ইয়ানাকে নিয়ে উপরে উঠতে দেখে অগ্নি পাশ কাটিয়ে যেতে যেতে বলে, আমার রুমে যাতে এই বিয়াদবটাকে যেতে না দেখি। সুমু বোকার মতো তাকিয়ে আছে অগ্নির যাওয়ার দিকে। সুমু একবার অগ্নির রুমের দিকে তাকায়, আরেকবার মীরা, অরিত তাদের দিকে তাকায়। অরিত চিন্তিত হয়ে বলে, বুমনি এখন আমাদের সাথে আড্ডা দাও। ভাইয়াকে আগে শান্ত হতে দাও, এরপর দুইজনে ভাব করে নিও। অরিদের কথা শুনে মীরা দাঁত কটমট করে বলে, কত বড় হাদারাম আপনি! পুরো বাড়ি কেমন নিস্তব্ধ হয়ে আছে, আর আপনার মনে আড্ডা দেওয়ার ফিলিংস জেগেছে। আপনি কি করে বুঝবেন সম্পর্কে রাগ জমলে ঠিক কতটা কষ্টদায়ক? তীব্রভাবে কখনো কাউকে ভালোবাসলে অনুমান করতে পারতেন। অরিদ মীরার কথায় গম্ভীর হাসে। হয়তো মীরার কথার অর্থ বুঝার চেষ্টা চালাচ্ছে। ইয়ানা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে থাকে। বারবার পেটের নিচের অংশে চেপে ধরছে। মীরা রুমে ঢুকে বিছানার এক পাশে গিয়ে ভাবুক হয়ে বসে। অরিদ মোবাইলে কিছু একটা করছে। মীরা সেদিকে এক পলক তাকিয়ে গলা কেশে বলে, কার সাথে চ্যাটিং করছেন শুনি? অরিদ ছোট ছোট চোখে মীরার দিকে এক পলক তাকিয়ে বলে, নতুন প্রেমিকা। মীরা দাঁতে দাঁত পিষে উঠে বলে, বু থাকতে বাহিরের মেয়ের সাথে প্রেম করেন, লজ্জা করে না? কয়দিন পর তো লুচ্চামির ডিগ্রি নিয়ে আসবেন। কন্ট্রোল মি, অরিদ চৌধুরী। মীরার মুখে এমন বাক্য নাম শুনে অরিদ গম্ভীর হয়ে ওঠে। হুয়ার ডিগ্রি? লুচ্চামির ডিগ্রি? অরিদ দাঁতে দাঁত চেপে মীরাকে হেঁচকা টানে নিজের বুকের উপর নিয়ে আসে। এরপর তিরিক্ষি মেজাজে বলে, থাপড়িয়ে সোজা করব অশব্দ। এমন নোংরা ভাষা পুনরায় তোমার মুখে আনলে খোদার কসম আমার নোংরামি তুমি দেখবে। মীরা কাঁপা কাঁপা সুরে বলে, কি করবেন আপনি? অরিদ মীরার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। এরপর মীরার নাকে নাক ঘেঁষে বলে, সেটা প্রতি রাতেই দেখতে পাবে। অরিদের স্পর্শে মীরা ঠান্ডা হয়ে যায়। কেঁপে উঠে লাজুক কন্যা। কি অশ্লীল ইঙ্গিত! অরিদের থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে। আরে এইভাবে ধরে রেখে চ্যাপটা বানিয়ে দিবেন নাকি? ছাড়ুন, ইয়ানার কাছে যেতে হবে। যাবে কিছুক্ষণ পর। স্বামীর ভালোবাসা পেয়ে কেউ চ্যাপটা হয়ে যায় না মিসেস অরিদ চৌধুরী। চায় না আমি ভালোবাসা। ছাড়ুন আমাকে বলছি, না হলে নারী নির্যাতনের মামলা ঠুকে দিব। কি বলবে গিয়ে শুনি? বলবো স্বামী পরকিয়া করে। কার সাথে? বুয়ের সাথে নাকি? বুয়ের সাথে লোকে পরকিয়া করে? আমার জানামতে আমি মীরা মেয়েটাকে ছাড়া আর কোনো মেয়েকে কাছে টেনে নেয় না। তাহলে তোমার ভাষামতে তো বুয়ের সাথে পরকিয়ায় হল। মীরা থতমত খেয়ে যায়। চুপচাপ অরিদের বুকের সাথে ল্যাপটে থাকে।
লজ্জায় মুখ লুকায় তার বুকের মধ্যে। কি আশ্চর্য, যার কারণে লজ্জা পাচ্ছে তার কাছেই মুখ লুকাচ্ছে। অগ্নি বেলকনিতে একটা চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সামনে মিনি টেবিলে একটা ওয়াইনের বোতল রাখা। কয়েক চুম্বুক খেয়ে অস্থির হয়ে বসে থাকে। সিগারেট পুনরায় মুখে দিবে এমন সময় কারোর নরম হাতের স্পর্শে দাঁত কিরমিরিয়ে ওঠে। সে হাতের মালিককে চিনে। ইভেন এই নরম হাতের ছোঁয়ায় সে বহুবার পরাজিত হয়েছে। অগ্নিতিরিক্ষে মেজাজে মেয়েটাকে হাঁচকা টানে সামনে নিয়ে এসে তার কোলের উপর বসিয়ে দেয়। এরপর চিবুক শক্ত করে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অগ্নির এই হিংস্র রূপে ইয়ানা কেঁপে ওঠে। অগ্নি এক হাতে প্যান্টের বেল্ট খুলে ইয়ানার 2 হাত শক্ত করে বেঁধে দেয়। ইয়ানা ব্যথায় ছটফটিয়ে ওঠে। অগ্নির হিংস্র আর উন্মাদ রূপে ইয়ানা শিউরে ওঠে। অগ্নির ঠোঁটের শক্ত ছোঁয়া ইয়ানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার উপক্রম। ইয়ানার পুরো ঠোঁট বর্তমানে অগ্নির দখলে। চুমু খাচ্ছে, কম দাঁতের ঘর্ষণে ক্ষত করে দিচ্ছে। ইয়ানা সরে যেতে চায়। অগ্নির আগে পিছন দিকে ইয়ানার চুল নিজের মুষ্টি করে নেয়। এরপর গলায় অজস্র চুম্বন দিতে থাকে। এটা চুমু নয়, বরং স্পর্শের মাধ্যমে নিজের রাগ মিটাচ্ছে। অগ্নির উন্মাদনায় সামনে মিনি টেবিলের উপরে রাখা ওয়াইনসহ গ্লাসগুলো মেঝেতে পড়ে যায়। কাচের জিনিস মেঝেতে পড়ার সাথে সাথেই বিকট এক শব্দ হয়ে ওঠে। কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। এইভাবে প্রায় অনেকক্ষণ চলে। ইয়ানা নিস্তেজ হয়ে আসে। এমনিতেও তার শরীর প্রচুর দুর্বল ছিল। অগ্নির পাগলামোতে একদম নেতিয়ে পড়ে। অগ্নি থামে। ইয়ানার কানের কাছে মুখ নিয়ে বড় বড় নিঃশ্বাস টানে। কপালে জমে থাকা ঘামগুলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি? কেন এসেছ এখানে? বারণ করে এসেছিলাম তো না আসতে। তারপরও কেন আসলে? অগ্নি ইয়ানাকে রাগ দেখিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চায়। ইয়ানা সরে সরে না গিয়ে আরও চেপে বসে। ইয়ানা অগ্নির গলা জড়িয়ে ডুকরে কেঁদে উঠে। সরি। আর কখনো এমনটা করব না। ভেবেছিলাম দ্রুত চলে আসব আপনার জানার আগেই। আপনি এত ডেম্পারেট হয়ে যাবেন জানলে সত্যি যেতাম না। ট্রাস্ট মি। অগ্নি নিঃশ্বাস টেনে বলে, তোমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে ইয়ানা। এতটা অধৈর্য কেন করলে আমাকে? এত পাগলামো কেন করেন আমাকে নিয়ে? আপনি বড্ড উন্মাদ। অগ্নি চৌধুরী। অগ্নি ইয়ানার কামিজ ভেদ করে উন্মুক্ত পেটে হাত বুলিয়ে কোমর খামচে ধরে বলে, তুই আমার থেকে প্রায় 7 মিনিট 360 সেকেন্ড 3.6 ট্রিলিয়ন ন্যানোসেকেন্ড দূরে ছিলি। আর একটু সময় গেলে হয়তো আমার হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যেত। আমি তোর স্বপ্নের চেয়েও বেশি উন্মাদ। তুই যে রাস্তা দিয়ে যাতায়াত করিস সেই রাস্তার সামান্য ধুলোকে আমার হিংসে হয়। যে বাতাস প্রতি মুহূর্তে তোর শরীরকে স্পর্শ করে যায় সেই বাতাসকেও আমি হিংসা করি। আমি উন্মাদ শুধু তোর জন্য। পুরো পৃথিবীর সামনে আমি মাফিয়া বস হলে তোর সামনে আমি ভিলেন। ইয়ানা নিশ্চুপ হয়ে অগ্নির কথাগুলো শুনে। অগ্নি ইয়ানার হাতের বেল্ট খুলে দিয়ে বলে, একটা মিথ্যে বললে মাটির নিচে জ্যান্ত পুঁতে দিয়ে আসব। কেন গিয়েছিলে সেটা বলো। ইয়ানা লজ্জায় হাঁস ফাঁস করে উঠে। ইয়ানাকে লজ্জা পেতে দেখে অগ্নি দাঁতে দাঁত চেপে উঠে। লজ্জা কেন পাচ্ছ? দ্রুত বলো। ধৈর্যের পরীক্ষা নিও না আমার। ইয়ানা অগ্নির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর কোল থেকে উঠে আসে বিনা বাক্যে। অগ্নি কপাল কুঁচকে ইয়ানার যাওয়ার দিকে তাকায়। ইয়ানার নির্বতা রাগটাকে আরও বাড়িয়ে দেয়। লাথি দিয়ে মিনি টেবিলটা ফেলে দেয়। টেবিলটা পড়ে সাথে সাথে ভেঙে যায়, কাঁচ ছড়িয়ে পড়ে চারদিকে। ইয়ানা দরজার কাছে এসে ভাঙ্গার শব্দ পেয়ে কেঁপে উঠে। সব ভয় আর অবাধ্যতা পিছনে ফেলে কাঁপা কাঁপা পায়ে অগ্নির কাছে এগিয়ে যায়। ভাঙ্গা কাচের টুকরোগুলোকে মেঝেতে ছড়ানো দেখে অন্য পাশ দিয়ে যায়। ইয়ানা অগ্নির সম্মুখে গিয়ে দাঁড়ায়। অগ্নি মাথা তোলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানার হাতে একটা কাগজ দেখে কপাল কুঁচকে ফেলে। অগ্নির তাকানো দেখে ইয়ানার গলা শুকিয়ে আসছে। নির্ঘাত আরেকটা ঝড় যাবে তার উপর দিয়ে। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 62। ইয়ানা অগ্নির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর কোল থেকে উঠে আসে বিনা বাক্যে। অগ্নি কপাল কুঁচকে ইয়ানার যাওয়ার দিকে তাকায়। ইয়ানার নির্বতা রাগটাকে আরও বাড়িয়ে দেয়। লাথি দিয়ে মিনি টেবিলটা ফেলে দেয়। টেবিলটা পড়ে সাথে সাথে ভেঙে যায়, কাঁচ ছড়িয়ে পড়ে চারদিকে। ইয়ানা দরজার কাছে এসে ভাঙ্গার শব্দ পেয়ে কেঁপে উঠে। সব ভয় আর অবাধ্যতা পিছনে ফেলে কাঁপা কাঁপা পায়ে অগ্নির কাছে এগিয়ে যায়। ভাঙ্গা কাচের টুকরোগুলোকে মেঝেতে ছড়ানো দেখে অন্য পাশ দিয়ে যায়। ইয়ানা অগ্নির সম্মুখে গিয়ে দাঁড়ায়। অগ্নি মাথা তোলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানার হাতে একটা কাগজ দেখে কপাল কুঁচকে ফেলে। অগ্নির তাকানো দেখে ইয়ানার গলা শুকিয়ে আসছে। নির্ঘাত আরেকটা ঝড় যাবে তার উপর দিয়ে।
অগ্নি ভারিক্কি গলায় কাগজের দিকে ইশারা করে বলে, কিসের পেপার এইটা? ইয়ানা লাজুকতা আর ভয় নিয়ে সিটিয়ে যায়। হঠাৎ অগ্নির কণ্ঠে উচ্চারিত সেই তীব্র প্রশ্নবান ঘরের নীরবতা ছিন্ন করে চতুর্দিকে ধ্বনিত হয়। তার দৃষ্টিতে যেন বিদ্যুৎ খেলে যায়। ইয়ানাকে এমন ফাঁস করতে দেখে অগ্নি ধমকে ওঠে। আনসার দ্য কোয়েশ্চন ড্যাম ইট। প্রশ্নের উত্তর না দিয়ে এইভাবে বাদরামি শুরু করেছ কেন? ইয়ানা কেঁপে উঠে। লজ্জা আর ভয়ের সম্মিলিত ভারে যেন শরীর নিথর হয়ে আসে। নিস্তব্ধতাকে আঁকড়ে ধরে বসে থাকে সে। কিন্তু তবুও তার ভীত নয়নে প্রতিফলিত হয় এক চূর্ণ বিচূর্ণ আত্মবিশ্বাস। কঠিন ধমক আর কঠোর দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে ইয়ানার ভেতরের কোমলতা শূন্যে হেলে পড়ে। সে শ্বাস ধরে রাখে। নিজের অস্তিত্বকেই প্রশ্মিত করতে চায় অগ্নির রাগের প্রাবলে। ধীর পায়ে এগোয় অগ্নির দিকে। পদে পদে তার লজ্জা, দ্বিধা আর ভালোবাসার সংকোচ প্রতিফলিত হয়। চোখ মাটিতে, কিন্তু অন্তর স্পষ্ট। অগ্নির সামনে এসে কোনো পূর্বাভাস না দিয়েই হুট করে বসে পড়ে তার কোলের ওপর। এক মুহূর্ত সমস্ত তোলপাড় থেমে যায়। তার বাহুতে ইয়ানার দেহের কাঁপুনি অনুভব করে। অগ্নি নিজের রক্তপ্রবাহে এক অজানা কাঁপুনি অনুভব করে। ইয়ানা তার গলা জড়িয়ে ধরে আর নয়নে নির্জন জিজ্ঞাসা কণ্ঠে স্তব্ধ কণ্ঠস্বর, আপনার কোল আলো করে যদি একটুখানি শিশু দুনিয়ায় আসে, আপনি কি তাতে খুশি হবেন মাফিয়া বস? এক পলক স্তব্ধ হয়ে থাকে অগ্নি। তার রক্তলাল দৃষ্টি, যে দৃষ্টিতে বহু প্রাণ নিঃশেষিত হয়েছে, আজ সেখানে দ্বিধার রেখা। অগ্নি চোখ বুজে এবং ধীরে ভ্রু কুঁচকে নেয়। জীবনের কঠিনতম প্রশ্নগুলোর একটিকে বোঝার নিরর্থক চেষ্টা করে সে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। গলার খাদ নেমে আসে। কণ্ঠে এক অভেদ্য গম্ভীরতা। না, আমি খুশি হব না। সেই উচ্চারণ ছিল শীতল, কঠিন, তবু তার অন্তর অজান্তেই কেঁপে উঠেছিল। একটি প্রশ্ন যা তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। একটি সত্য যা তার ভেতরের অন্ধকারে একটি তীব্র আলো ফেলেছিল। ইয়ানা অবাক আর নিষ্পলকভাবে নিষ্ঠুর ব্যক্তিটার দিকে তাকায়। হৃদয়হীন ব্যক্তিটা এত সহজে আনসার দিয়ে দিল। আপনি নিজের অস্তিত্বকে দেখতে চান না? না। অগ্নির কণ্ঠ নিঃসঙ্গ অথচ নির্ভুল। তার উত্তর ছিল এক রৈখিক, যুক্তিহীন আত্মবিশ্বাসে আবদ্ধ। যদি কখনো ভুলে চলে আসে? আসবে না। এতটা আত্মবিশ্বাস। আসার কোনো চান্স রাখিনি। তাহলে আসবে কোথা থেকে? যদি চলে ও আসে তাহলে কি মুখ ফিরিয়ে নিবেন নিষ্ঠুর পিতার মতো, নাকি আমাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করাবেন? ইয়ানার প্রশ্নগুলো ছিল এক একটি সূক্ষ্ম বিষদংশনের মতো, যা অগ্নির কঠিন অবয়বের অন্তরস্থলে অদৃশ্য ফাটল সৃষ্টি করছিল। অগ্নি শীতল আর সন্দিহান দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। কপালে কুঁচকে থাকা শুকনো ভাঁজ। অগ্নির দৃষ্টি দেখে ইয়ানা চুপসে যায়। অগ্নি এক পলক কাগজটার দিকে তাকিয়ে ইয়ানার চুপসানো মুখটার দিকে তাকায়। দাঁতে দাঁত পিষে উঠে। তারপর বিনা সংকোচে কিন্তু চোয়ালের পেশিতে দমনযোগ্য রাগ টেনে দাঁত চেপে কাগজটি ইয়ানার হাত থেকে অবরুদ্ধ ক্ষোভে ছিনিয়ে নেয়। কাগজের ভাঁজ খুলতে খুলতে বলেন, কি করেছ তুমি ইয়ানা? এমন কিছু হলে আমি তোমাকে আর বলতে পারিনি। কাগজে ইংলিশ শব্দগুলো ঝলঝল করছে। অগ্নির হাতের আঙুল কাঁপছিল। রিপোর্টের মাঝে লাল হরফে লেখা, Positive for pregnancy. স্বামীর নাম লিখা অগ্নি চৌধুরী। তার বুকের গভীরে এক অজানা কাঁপুনি দিয়ে ওঠে। এক মুহূর্তে তার হৃদয়ের গভীরে অজ্ঞাত বিস্ফোরণ হয়। একটা চাপা গর্জন উঠে আসে ভিতর থেকে, যা মুখ দিয়ে বেরোয় না, কিন্তু রক্তে, স্নায়ুতে আর চোখের মণিতে প্রলয় ঘটায়। মস্তিষ্কে রক্তপ্রবাহ টগবগ করে উঠে। পালিত যুক্তিবোধ ভেঙে পড়ে অপ্রতিরোধ্য এক পুরুষ ক্রোধে। ইয়ানা ভয়ে চোখ বন্ধ করে রাখে। মুখ খিচে অগ্নির শার্টের এক অংশ শক্ত করে চেপে ধরে। অগ্নি ইয়ানার আতঙ্কিত মুখটা দেখে আরও রেগে যায়। আকস্মিকভাবে তার দুই বাহুতে ইয়ানাকে আবদ্ধ করে। একদম কাঁপানো শক্তি নিয়ে চেপে ধরে তার সরল কোমল দেহকে। ব্যথায় কুঁকড়ে ওঠে মেয়েটি। কিন্তু মুখে উচ্চারিত হয় না কোনো আর্তনাদ। শুধু নিঃশ্বাসের মাঝে ফুটে ওঠে নিঃশব্দ কষ্ট। অগ্নি তার মুখে চোখ রাখে, তার আবেগ জর্জরিত চাহনিতে বিশুদ্ধ আঘাতের রং। অগ্নি ইয়ানার পুরো মুখে চোখ বুলিয়ে শক্ত কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কেন করলে এইটা? সব ধরনের প্রোটেকশন দেওয়ার পরও আমার অবাধ্য কেন হলে? কেন করলে ইয়ানা? কেন? অগ্নির কণ্ঠে ছিল না শুধু রাগ, ছিল এক ধরনের আহত পুরুষ অহং, যে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। আর সে নিয়ন্ত্রণের উৎসে দাঁড়িয়েছিল এক টুকরো ভালোবাসা নামক অনিশ্চয়তা। অগ্নির কঠিন গম্ভীরতা নিয়ে প্রতিটি বাক্য ইয়ানাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলে।
তার হৃদয়ের পরিধিতে যে অস্পষ্ট কম্পন ছড়িয়ে পড়েছিল তা ছিল না নিছক ভয়ের প্রতিচ্ছবি, বরং ছিল এক অনুচ্চারী মর্মবেদনার, পরিণতি বিবর্জিত প্রেমের, আর মাতৃত্বের অলৌকিক বোধের অনিবার্য বহিঃপ্রকাশ। ইয়ানা আগে থেকেই জানত অগ্নি রেগে যাবে। অগ্নির মনোজগত সুস্থ, স্নিগ্ধ বা মানবিক ধারায় প্রবাহিত হয় না। সে এমন এক সত্তা, যার অর্গলবদ্ধ আত্মা কেবল ক্ষমতা, নিয়ন্ত্রণ ও নির্মমতার পরিমণ্ডলে দোল খায়। তবু সেই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও সে বিশ্বাস করেছিল একবার, অন্তত একবার, এই সন্তান সম্ভাবনার সংবাদ হয়তো সেই হৃদয়ের পাষাণ আবরণে সূক্ষ্ম চির ধরাতে পারবে। তার দুই ওষ্ঠের কাঁপন, দৃষ্টির নির্লিপ্ততা, কপালের তীব্র ভ্রুকুটি সবকিছু মিলিয়ে সৃষ্টি করছিল এমন এক পরিবেশ, যেখানে মাতৃত্বের কোমলতা দমিত হচ্ছিল পুরুষতান্ত্রিক অভিমান ও সংশয়ের কঠিন অভিঘাতে। তার অন্তঃকরণে দোল খাচ্ছিল এক জটিল অনুকম্পা। সে শুধু নারী নয়, সে এখন জননী হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইয়ানার হৃদয় স্পন্দিত হয়, কিন্তু বিন্দুমাত্র আনন্দে নয়, বরং প্রতিটি ধ্বনি ছিল দোটানায়। এই সংবাদ আপনি গ্রহণ করবেন নাকি ঘৃণার বিষে ভরিয়ে দেবেন আমাকে? একটা ছোট অগ্নি চৌধুরী আসলে কি এমন ক্ষতি হবে? পারবেন না সব কিছু দিয়ে নিজের অস্তিত্বকে আগলে রাখতে? মাফিয়া বস তো কখনো ভয় পায় না। তাহলে আজ কেন ভয় পাচ্ছেন? ইয়ানার কম্পনত কণ্ঠ অগ্নির চোখের সেই ক্ষিপ্র বিদ্যুৎপাতে তার ভেতরের সাহস শুষে নেয়া হয়। সে চুপসে যায়, ঠিক যেন আগুনের মুখোমুখি হওয়া এক ক্ষীণ প্রদীপ। অগ্নি নিঃশ্বাস টানে, ইয়ানাকে নিজের সাথে আবারও চেপে ধরে। ইয়ানার গলার কাছে কিছুক্ষণ মুখ নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, প্রয়োজন ছিল না আমার কাউকে, চাইনি কোনো বাচ্চা। যদি বলো নিজের অস্তিত্বকে আগলে রাখা, সেটা তো পরের ঘটনা। কিন্তু বর্তমানে তোমার প্রসব ব্যথা কিভাবে সহ্য করব? সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই বউ। তোমার এক একটা চিৎকার হয়তো আমাকে শেষ করে দিবে। প্লিজ ইয়ানা, মুছে ফেলো অস্তিত্বকে। ট্রাস্ট মি, কিছু হবে না। তুমি তো চাইতে না আমার অস্তিত্ব তোমার গর্ভে আসুক। তোমার কিছু হয়ে গেলে আমি অগ্নির এমন কথায় আশস্বিক ইয়ানা স্তব্ধ হয়ে যায়। অজানা রাগ চেপে বসে মাথায়। অগ্নির কলার চেপে ধরে, কেঁদে দেওয়ার মতো ভাব, তবু মনকে শক্ত করে বলে, খবরদার যদি অপ্রত্যাশিত কোনো কথা বলেন। নিজের সাথে করা সব বর্বরতা সহ্য করেছি। এই নিয়ে কোনো বর্বরতা করলে খুন করব আপনাকে। ঠিক আছে, চান না তো কোনো সন্তান? চাইতে হবে না। আমি চলে যাবে আপনার কাছ থেকে, ঠিক ততটুকু দূরে যাব যাতে আপনি আমার প্রসব চিৎকার শুনতে না পান, যাতে দেখতে না পারেন সন্তানের মুখ। আমি ওকে একাই দুনিয়ায় আনব। বাবা মা দুটিই আমি হব। ঠিক এমন এক দুনিয়ায় যাব যেখানে কোনো অন্ধকার ছায়া স্পর্শ করতে পারবে না। পাষাণ মানুষ। ইয়ানা আর নিজের বাক্যটা শেষ করতে পারল না। বাক্য শেষ করার আগেই বেপরোয়া থাবার সম্মুখীন হতে হয় মাফিয়া বসের। ইয়ানার কণ্ঠনালী চেপে ধরে। অগ্নির কঠিন স্পর্শে থরথরিয়ে কম্পমান হয়ে ওঠে ছোট, খাটো শরীরটা। অগ্নি চিবুক ধরে এক হাতে পিছন দিকে ইয়ানার চুল শক্ত করে চেপে নিজের মুখের কাছে নিয়ে আসে। অগ্নির এমন প্রগাক্ষুব্ধতায় মুখোমুখি হতেই আতঙ্কে ধরফরিয়ে ওঠে মেয়েটা। গ্রীবাদেশ বাঁকালো অগ্নি, মুখের সন্নিকটে মুখ নিয়ে এসে রাগে কম্পমান হয়ে বলে, এই আল্লাহির বান্দি, এত সাহস আসে কোথা থেকে তোর? ভয় লাগে না আমাকে? এইসব কথা মুখে উচ্চারণ করার আগে মনে হয় না যদি জিহ্বা কেটে ফেলে? বাচ্চা নিয়ে কোথায় যাবি তুই? আমার অস্তিত্বকে নিয়ে কোথায় যাওয়ার ধান্দা করছিস? ধান্দাবাজ নারী। ও আমার অংশ থেকে তৈরি হয়েছে। আমার অস্তিত্ব ও অগ্নি চৌধুরীর সন্তান। একজন আন্ডারগ্রাউন্ড মাফিয়া বসের প্রথম সন্তান সে। তাকে দূরে সরানোর কথা চিন্তা করলে জান নিয়ে আসব। আই রিপিট, জান নিয়ে আসব। অগ্নির প্রতিটি শব্দ বিদ্যুৎ চমকের মতো ইয়ানার শিরায় শিরায় প্রবেশ করে, ছিঁড়ে ছিঁড়ে দেয় মানসিক বুনন। তার চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে অগ্নির রক্তমাখা কণ্ঠে উচ্চারিত শব্দগুলো শুনে। ইয়ানার পিঠে ঠেকানো অগ্নির বুকের উত্তাপ তাকে তাপ দিচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে। অগ্নি নিঃশ্বাস ফেলছে ধীরে, তবু ফুসফুস যেন অক্সিজেন গ্রহণে অক্ষম, কণ্ঠনালীতে আটকে আছে এক পাপড়ি ছেঁড়ার শব্দ। ইয়ানা চোখে বন্ধ করে অগ্নির গলার স্পন্দন অনুভব করতে পারছে, তা হৃদয়ের স্পন্দনের চেয়ে ভীতিকর। ইয়ানার ঠোঁটের কোণে খেলে যায় বিশ্বজয়ের হাসি। চোখে পানি নিয়ে শব্দ করে হেসে বলে, আপনি হেরে গেছেন অগ্নি চৌধুরী। লোকাতে পারেননি সন্তানের প্রতি আপনার মমতা, আপনার ভালোবাসা। আপনি তো আমার থেকেও বেশি উন্মাদ। নামমাত্র বলেছিলাম স্যার আমি আপনার থেকে দূরে যাব, কিন্তু আপনি তো উন্মাদ হয়ে গিয়েছেন। এরপর ও বলবেন আপনি বাচ্চা চান না, আপনি বাবা হতে চান না। অগ্নি ইয়ানার চুল ছেড়ে দেয়, হাতের দিতা নরম করে তোলে। সামান্য নিস্তব্ধ হয়ে থাকে কিছুক্ষণ।
ধীরে ধীরে নিজের এক হাতে দিয়ে ইয়ানার জামা উপরে তুলে পেটে হাত রাখে। এইভাবে হঠাৎ হাত রাখাতে ইয়ানা শিউরে উঠে। অগ্নি নির্বভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে হালকা স্পর্শ করে যাচ্ছে। ইয়ানা লাজুকতা নিয়ে মৃদু কম্পিত হয়ে বলে, কি করছেন? অগ্নি ইয়ানার দিকে এক পলক তাকায়। চোখে চোখে আলিঙ্গন হয় দুজনের। এরপর আচমকা কোলে তোলে নেয়। ইয়ানা অবাক হয়ে অগ্নির মুখের দিকে তাকায়। লাজুক মেয়েটি কাপা হাতে গলা জড়িয়ে ধরে। সে ইয়ানাকে নিয়ে একটা ডিভানের উপর হালকাভাবে শুইয়ে দেয়। অন্য সময় হলে হয়তো মাফিয়া বস ছুঁড়ে ফেলত। ইয়ানা একই পলকহীন তাকিয়ে অগ্নির অনুভূতি পরখ করছে। অগ্নি ইয়ানার জামাটাকে উপরে তুলে উন্মুক্ত পেটে হালকা নিজের মুখ চেপে ধরে। কোনো এক অজানা জাদুতে তার পুরো শরীর কম্পমান হয়ে যায়। কারোর স্পর্শ, কারোর ভয়ে হয়তো তাকে কাঁপিয়ে তুলতে পারেনি, কিন্তু আজ মাফিয়া বস একজন বাচ্চার আগমন অনুভব করে কেঁপে উঠছে। তার শক্ত হৃদয়টাকে নাড়িয়ে দিচ্ছে এক টুকরো মাংস পিণ্ড। অগ্নি পেটে কয়েকটা চুমু খায়। সে খুব কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করে। আমার অস্তিত্ব, আমার সন্তান। ইয়ানা তৃপ্তি নিয়ে হাসে। অগ্নি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অজস্র চুমু খেতে থাকে। কিন্তু এখন আগেরকার মতো শক্ত চুমু নয়, একদম নরমভাবে। শক্তভাবে খেলে মাফিয়া বসের সন্তানের যদি ব্যথা লেগে যায়। অগ্নি আবেগপ্লুত হয়ে নিজের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু এই দিকে ইয়ানার নাজেহাল অবস্থা। লাজুকতায় ঘিরে থাকা মেয়েটা অগ্নির স্পর্শে সিটিয়ে যায়। কাপা গলায় বলে, প্লিজ। বাচ্চা কোলে নিয়ে ইচ্ছেমত চুমু খেয়ে নিয়েন, এখন আমাকে ছেড়ে দিন। অগ্নি মুখ তোলে। এরপর ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে ইয়ানার জামা ঠিক করে দেয়। ইয়ানাকে তুলে নিজের সাথে মিশিয়ে বলে, টেস্ট করার জন্য না জানিয়ে গিয়েছিলে? আমাকে বললে কি হতো? সারপ্রাইজ ছিল এইটা আপনার জন্য। ডাক্তার দেখিয়েছিলে? ছেলে ডাক্তার নাকি মেয়ে ডাক্তার? অগ্নির প্রশ্নে ইয়ানা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এই লোকের আগে যদি মরি তাহলে ভুলেও কোনো পুরুষকে খাটিয়া তুলতে দিবে না। নিজেও বহন করতে পারবে না। আল্লাহ যাতে একজন ছেলে দান করে, অন্তত খাটিয়া বহন করার জন্য হলেও। মেয়ে ছিল। গুড জব। ডাক্তার কি বলেছে? মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে? অগ্নির এহেন প্রশ্নে ইয়ানা তাজ্জব বনে যায়। অবাক হয়ে তাকায় অগ্নির দিকে। অগ্নি সরল ভঙ্গিমায় তাকিয়ে আছে তার দিকে। ইয়ানা ভ্রু নাচিয়ে বলে, উত্তেজনার জন্য কি আপনার মস্তিষ্ক বিলুপ্ত হয়েছে অগ্নি চৌধুরী? মাত্র 4 সপ্তাহ হয়েছে প্রেগন্যান্সির। 4 সপ্তাহের ভ্রূণকে জিজ্ঞাসা করছেন এটা ছেলে নাকি মেয়ে? সিরিয়াসলি? এইটার তো এখনও কিছুই সৃষ্টি হয়নি। শূন্য, এক ক্ষুদ্র একটা বীজের মত। আর আপনি? ইয়ানা হতাশার নিঃশ্বাস ছাড়ে। অগ্নি থতমত খেয়ে সামান্য কেসে উঠে। এরপর কথা পাল্টিয়ে বলে, বাচ্চা কনসিভ করেছ মেনে নিয়েছি। বাট এখন থেকে তোমার এই রুম থেকে বের হওয়া নিষিদ্ধ। যখন যা প্রয়োজন আমাকে বলবে। ভুলেও যাতে দরজার বাহিরে পা রাখতে না দেখি। তোমার সব অবাধ্যভাব তা রেগে গিয়েও হজম করে। কিন্তু ধৈর্য হারা হয়ে গেলে তার সম্মুখীন হওয়ার ক্ষমতা তোমার নেই ইয়ানা। ইয়ানা নিশ্চুপে অগ্নির কথা শুনে। আগেই জানা ছিল এমন কিছুই বলবে। তাই তেমন কোনো রিয়্যাক্ট করেনি। শুধু গম্ভীরতা নিয়ে সম্মতি জানায়। আপনাকে লোকে এত ভয় পায় কেন? আপনার নাম দেখে ডাক্তার চিনে ফেলেছেন। অনেক ভয়ে ভয়ে রক্ত নিয়েছে। কতটুকু ভয় ঢুকিয়ে রেখেছেন মানুষের মনে সেটা আজ নিজ চোখে দেখে আসলাম। সবাই ভয় পেলে কি হবে? তুমি তো তিল পরিমাণ ভয় ও পাও না। আমি গ্যাংস্টার বসের একমাত্র ওয়াইফ। অগ্নি চৌধুরীর বউ মিসেস ইয়ানা চৌধুরী। তার অনাগত সন্তানের মা। এত কিছুর সম্পর্ক আপনার সাথে আমার। ভয় পেতে যাব কোনো দুঃখে। অগ্নি স্বভাব সুলভ ঠোঁট কামড়ে হাস। ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, আর সেই মাফিয়া বসের বাধ্য বউ হওয়ার চেষ্টা করো। সন্ধ্যার ধূসর অনুভবের এক স্নিগ্ধ দহন। পশ্চিম আকাশে সূর্যের ক্লান্ত আলোরা নৈশব্দের অগ্নিপতাকা হয়ে পতপত করে জ্বলছিল। চারপাশের প্রকৃতি তখন রাত্রির ছায়াচাদরে ঢেকে পড়ার পূর্বপ্রস্তুতিতে নিমগ্ন। বাতাসে মিশে থাকা কাকের কর্কশ কণ্ঠ যেন বিদায়ী দিনের আর্তনাদ করে তুলছিল। আলো ও অন্ধকারের সন্ধিক্ষণে সূর্যদীপ্ত দিগন্ত ধীরে ধীরে গা কমলা থেকে রক্তিম হয়ে শোকাবিষ্ট সন্ন্যাসীর আবরণে ঢলে পড়ে। সন্ধ্যাবেলার নিঃশব্দতা যেন হৃদয়কে ছুঁয়ে দেওয়া এক অদৃশ্য অঙ্গুলির মতো। পল্লবের ফাঁকে ফাঁকে যে নীরব বাতাস প্রবাহিত হচ্ছিল তার মাঝে ছিল এক অব্যক্ত ভাষা। নগরের পাথুরে পথ ধরে রিক্তভাষী বাতাস ঘুরপাক খাচ্ছে। দূরের গলি থেকে ভেসে আসা আজান, কাকের কলরব আর দূরবর্তী গাড়ির হর্ন মিলেমিশে এক অদ্ভুত সুর সৃষ্টি করেছিল।
গৃহের জানালার কাছে প্রতিফলিত হচ্ছিল অন্তর্গত আলোর মায়া। সেই আলোয় কেউ দাঁড়িয়েছিল কি না বোঝা যাচ্ছিল না। হয়তো ছিল হয়তো কোনো এক অভিমানী আত্মা, যে সন্ধ্যার অন্ধকারে আলো খুঁজছিল। সবাই ডিভানে বসে গালে হাত দিয়ে বসে আছে, আর বার চোখ তুলে উপরে তাকাচ্ছে। রায়ান কিছুটা অধৈর্য হয়ে বলে, কি ব্যাপার বলতো? অনেকক্ষণ হয়েছে ইয়ানা গিয়েছে, কিন্তু এখনও কাউকে দেখতে পাচ্ছি না। অরিদ, টেনশন হচ্ছে। নির্ঘাত বুমনির উপর দিয়ে টর্নেডো যাচ্ছে। রায়ান বুক সোজা করে বলে, এইসব টর্নেডো সহ্য করার অভ্যাস তোর বুমনির আছে অরিদ। হার্টল্যাসের থাবায় পড়ে বেচারিকে ডাক্তার দেখাতে হয়। ভাই জানিস তোর হার্ড রোমান্স মেয়েটা সহ্য করতে পারে না, গান হারিয়ে ফেলে। একটু সদয় দেখিয়ে অন্তত একটু নরম হতে পারিস, কিন্তু হিটলারটা নিজের কাজে একদম পরিপক্ক। রায়ানের কথায় সবাই থতমত খেয়ে যায়। সুমু আর মীরা লজ্জায় পড়ে যায়। সুমু রাগান্বিত চোখে তাকায় রায়ানের দিকে। রায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরাম করে বসে। রুয়ানা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। ইউভি রুয়ানার দিকে এক পলক তাকিয়ে ইউভির উদ্দেশ্যে বলে, আমার বুটা এখানে বসে আছে, কথা সামলিয়ে বলিস। কেন, তোরা রোমান্স করিসনি? ইউভি চোখ পাকিয়ে বলে, হাঁটুর বয়সী মেয়েকে ভালোবাসলে বুঝতে ঠেলা কাকে বলে। এখন আপায়েত এইসব কথা বলিস না ওর সামনে। রুমে গিয়ে প্রশ্ন করতে করতে ও ক্লান্ত হয়ে যায়, বাট আমি উত্তর খুঁজে পাই না। রায়ান ঠোঁট চেপে হাসে। ঠিক তখন ওই রুয়ানার প্রশ্ন ভেসে আসে, রোমান্স করে ভাইয়া আপুকে অজ্ঞান বানিয়ে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? অজ্ঞান হতে যাবে কেন? সামান্য চুমু খেলে কেউ অজ্ঞান হয়ে যায় নাকি? ইউভি পানিটা জাস্ট মুখে দিয়েছিল। রুয়ানার প্রশ্ন শুনে মুখ থেকে পানি ছিটকে পড়ে। কেসে উঠে বেচারা। রায়ান ভোতা মুখে ইউভির দিকে তাকিয়ে পিঠ ঘেঁষে দেয়। ইউভি রায়ানের দিকে লাল চোখে তাকিয়ে বলে, আজ যদি ওর প্রশ্নে আমি পাগল হয় তাহলে তোর মাথা ফাটা ব্রায়ান। কিসব প্রশ্ন করছে বলতো? ইউভি রায়ানের কাছ থেকে উঠে গিয়ে রুয়ানার কাছে বসে। রুয়ানা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইউভির দিকে। সুমু আর মীরা থতমত হয়ে বসে আছে। না পারছে উঠতে আর না পারছে বসে থাকতে। সবগুলোর লাগামহীন কথায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইউভি রুয়ানার কাছে স্বাভাবিকভাবে বসে নিম্ন আওয়াজে প্রশ্ন করে, তুমি কিভাবে জানো চুমু খাওয়াকে রোমান্স বলে? রুয়ানা এক গাল হেসে বলে, ওই দিন আপনি আমাকে চুমু দিয়ে নিজেই তো বলেছেন এটা স্বামী স্ত্রীর রোমান্স। কিন্তু কথা হচ্ছে আপু সামান্য চুমুতে অজ্ঞান হয়ে যায় কেন? আপু, রুয়ানা কথাটা শেষ করতে পারে না। ইউভি দ্রুত রুয়ানার মুখ চেপে ধরে মুখ কুঁচকে ফেলে। রায়ান কেশে বলে, তোর তাহলে চুমুগত ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। বাহহ প্রচুর ফার্স্ট। সবচেয়ে বড় কপাল পোড়া তাহলে আমি ওই ছিলাম। বুক আছেই ঘেঁষতে দেয়নি। অরিদ, তোমার সাথে আমি ও আছি ভাইয়া। সুমু মীরা সহ্য করতে না পেরে কাজের কথা বলে কিচেনের দিকে চলে যায়। এখানে আর এক মুহূর্তে থাকা যাবে না। কখন জানি তাদের ইজ্জত নিয়ে টানি শুরু হয়। যেখানে নির্লজ্জ ভাল্লুকেরা থাকবে সেখানে লজ্জা টানি হওয়াটাই স্বাভাবিক। ইউভি আড়ালে রুয়ানাকে সামান্য রাগ দেখিয়ে বলে, রুই আর একটা প্রশ্ন ও যাতে করতে না দেখি। আগে যেভাবে সবার কথা শুনেও চুপচাপ থাকতে এখন সেভাবেই থাকবে। আগে তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ ছিল না, কিন্তু এখন তো আছে। তাই প্রশ্ন করি, কে আছে? আপনি? না, আমিও নেই। প্রশ্ন করবে ভালো, তবে এইসব বিষয়ে যাতে আর সবার সামনে কথা বলতে না দেখি। বুঝেছ আমার কথা? এখন এখানে বসে থাকো চুপচাপ। হুম। ইউভি আলতো হাসে। এই মেয়েটার বাচ্চামোগুলো তাকে চুম্বকের মতো টানে। কতটা মায়া কাজ করে অবাধ্য মনটার ও হয়তো জানা নেই। তাদের আড্ডার মধ্যে হুট করে চোখ যায় সিঁড়ির দিকে। সবার কথা অফ হয়ে যায়। অগ্নির শরীরে নর্মাল ড্রেস, তার মানে আজ কাজে যাবে না। ইউভি রায়ান অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। অগ্নি কাজে যাবে না, অসম্ভব ব্যাপার। এই প্রথম এমন দেখছে তারা। অগ্নি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে সবার সামনে এসে দাঁড়ায়। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গম্ভীরতা নিয়ে সবার দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলেন। রায়ান কিছুটা সিরিয়াস হয়ে বলে, কিছু করেছিস মেয়েটাকে? ইয়ানা কোথায়? রুমে। অগ্নির সোজা উত্তর। রুমে কি করছে? নিয়ে আয় এখানে। না, আসবে না। রুম থেকে বের হওয়া নিষিদ্ধ। লাইক সিরিয়াসলি অগ্নি? বাহিরে গিয়েছে বলে তুই মেয়েটাকে রুম বন্দি করে রাখবি? একটা সাইকো না হলেও পারতি। ভালো ছিলাম কবে আমি? তাছাড়া সিঁড়ি দিয়ে নামলে বেবির সমস্যা হবে। ওর ব্যালেন্স নেই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলব। নিরাপদে থাকা ভালো। বেবির সমস্যা হবে, কথাটা সবার মাথায় বিদ্যুৎ
ঝটকার মতো বাড়ি খায়। তার মানে ইয়া না। ইউভি খুশিতে আত্মহারা হয়ে বলে, তার মানে ভাইয়া আমি চাচ্চু হব। অগ্নির গম্ভীর উত্তর, Whom? রুয়ানা বিষয়টা বুঝতে পেরেই চেঁচিয়ে উঠে, আমি খালামনি হচ্ছি। একটা পুচকো আসবে আমার কোলে। ভাবতেই কি খুশি লাগছে। ইউভি তারা রুয়ানার দিকে তাকিয়ে খুশির হাসি দেয়। রুয়ানার চেঁচানো শব্দ মীরা সুমু শুনতে পেয়ে কিচেন থেকে বের হয়ে আসে। খুশির খবরে এক একজন খুশিতে আত্মহারা। কিন্তু মাফিয়া বসের মুখের কোনো রিয়াকশন নেই। সব সময়কার মতো গম্ভীর একজন ব্যক্তি। রায়ান অগ্নির কাছে গিয়ে হিসহিসিয়ে বলে, অজ্ঞান করে ফেলার বিষয়টা তাহলে এতদিন পর কাজে আসল। অগ্নি ঠোঁট কামড়ে হালকা হাসে। মীরা খুশিতে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সবাইকে দিয়ে বলে, আমি খালামনি হব ভাবতেই আলাদা ফিল আসছে। অরিত ভ্রু নাচিয়ে বলে, খালামনি হতে যাবে কোনো দুঃখে। চাচি হবে তুমি। জি না, প্রথম সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ থাকে। চাচি হওয়ার আগে আমি খালামনি হব। আমার ভাস্তি তোমাকে খালামনি ডাকবে না ওকে। কারণ আমি ডাকতে দেব না। সে তোমাকে চাচি ডাকবে এইটাই আমি শিখাব। মীরা কটমট করে তাকায় অরিদের দিকে। অরিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মিষ্টি খেতে থাকে। অগ্নি গম্ভীরতা নিয়ে অরিদ, রায়ান আর ইউভিকে মেসেজ দিয়ে বলে, এই সংবাদ যাতে বাহিরে প্রচার না হয়। আর কেন বারণ করছি আশা করি খুলে বলতে হবে না। অগ্নির মেসেজটি পড়ে তারা গভীর নিঃশ্বাস ছাড়ে। রুয়ানা কিচেনে মিষ্টির প্যাকেট রেখে আসতে যাবে, হুট করে কোনো ধারালো জিনিসের সাথে লেগে পা কেটে যায়। অতিরিক্ত খুশির কারণে হাঁটতে গিয়ে খেয়াল করেনি। রুয়ানা পায়ে হাত দিয়ে আর্তনাদ করে সাথে সাথে বসে পড়ে। রুয়ানার চিৎকার শুনে সবাই দ্রুত সেখানে যায়। অগ্নি নির্বিকারভাবে ডিভানে বসে হালকা ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকায়। ইউভি রুয়ানার পায়ের কাছে বসে প্লাজোটাকে সামান্য তুলে রক্ত বের হচ্ছে দেখে সুমুকে আদেশ দিয়ে বলে, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো দ্রুত। ইউভি রুয়ানাকে পাজা কোলে তুলে কিচেন থেকে নিয়ে এসে ডিভানে বসিয়ে দেয়। এরপর মৃদু ধমক দিয়ে বলে, চলাচল করার সময় মনোযোগ কোথায় থাকে তোমার ইডিয়েট? দেখে হাঁটতে পারোনি? সব কিছুর মধ্যে উগ্র ভাব। কেন তোমার মতো মেয়েরা সংসার করছে না? তোমার মধ্যে এখনও এত বাচ্চামো কেন? কতটুকু রক্ত বের হচ্ছে এইটুকু শরীর থেকে? আহা ইউভি, মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? ইচ্ছে করে ব্যথা পেয়েছে নাকি? জাস্ট অ্যাক্সিডেন্ট। ইউভির পর পর ধমকে ফুপিয়ে কেঁদে দেয় মেয়েটা। ব্যথা পেয়েও কাঁদেনি, কিন্তু ইউভির এমন শক্ত কথায় ছোট মনে কষ্টের পাহাড় জমে ওঠে। অভিমানে হৃদয় ভারী হয়ে ওঠে। রুয়ানা কান্না আটকিয়ে রাখে। নির্বে চোখের পানি ফেলে তবুও শব্দ করে না। ইউভি সয়ত্নে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে, ব্যথা লাগছে এখনও? রুয়ানা নিশ্চুপ হয়ে থাকে। কোনো শব্দ বা কথা নেই। রুয়ানার উত্তর শুনতে না পেয়ে ইউভি পা থেকে দৃষ্টি সরিয়ে মুখের দিকে তাকায়। রুয়ানার মুখ স্বাভাবিক হয়ে আছে, কিন্তু ঠোঁট কাঁপছে। রুয়ানার অবস্থা দেখে এতক্ষণে ইউভির মস্তিষ্ক টনক নড়ে। রাগের মাথায় কতগুলো ধমক দিয়েছে সে মেয়েটাকে। রুয়ানাকে চিৎকার করতে দেখে মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তাই তো অজান্তেই সামান্য ধমক দিয়ে দিয়েছিল। কতগুলো কথা বলেছে সে তার ছোট পাখিটাকে। ইউভি অপরাধীর মতো তাকিয়ে মমতাময় কণ্ঠে ডাক দেয়, Rui. রুয়ানা সে ডাককে উপেক্ষা করে সবার উদ্দেশ্যে বলে, তোমরা তাহলে থাকো, আমি রুমে যাই। একটু পর আপুর সাথে দেখা করে আসব। মীরা, তুই যেতে পারবি একা? চল আমি দিয়ে আসি। তেমন আঘাত লাগেনি আপু যে হাঁটতে পারব না। সামান্য ব্যথা অনুভব হচ্ছে, তাই বলে মরে যাব না। রুয়ানার কথা শুনে ইউভি চট করে মাথা তুলে তাকায়। হৃদয়ে একটা তীব্র ধাক্কা দিয়ে যায় বাক্যটা। এতটা অভিমানী এই মেয়ে। রুয়ানা সিঁড়ি বেয়ে উপরে চলে। ইউভি কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে আমি আসছি বলে সেও উপরে চলে যায়। রুমে ঢুকে দেখে রুয়ানা হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছে, ছোট শরীরটা কেঁপে উঠছে বারবার। কান্না যে করছে সেটা স্পষ্ট। ইউভি গভীর নিঃশ্বাস ছেড়ে রুয়ানার পাশে গিয়ে বসে। অনুমতি ছাড়া কাঁধে হাত রেখে নিম্ন আওয়াজে বলে, Little girl. Shuri. প্লিজ কান্না থামাও। সত্যি বলছি, ইচ্ছে করে বলিনি এত কিছু। রুয়ানা অভিমানে সরে আসে। নাক টেনে বলে, বিশ্বাস করুন ইচ্ছে করে আমি কিছু করি না যা আপনাদের কাছে বাচ্চামো লাগে। আপনি বলেছেন না যে আমার মতো মেয়েরা সংসার করছে, আমার এত উগ্র ভাব কেন? আমাকে ওদের কাছে নিয়ে যাবেন, আমিও শিখে সংসারী হতে চাই। তখন আপনাকে আমার এত কিছু সহ্য করতে হবে না। আমিও সবার মতো হয়ে যাব। বিশ্বাস করুন আমি এইসব বিষয় নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। তাই সে সম্পর্কে ধারণা নেই। আম্মু আপু কখনো শিখায়নি। বাহিরের জগত থেকে আব্বু আলাদা করে রাখত। আম্মু না শিখিয়েই আমাকে রেখে চলে গেছে।
আজ যদি বেঁচে থাকত তাহলে আমি ও সব শিক্ষা গ্রহণ করতে পারতাম। তখন কেউ নালিশ করার সুযোগ পেত না। আমি। রুয়ানা কথা বলতে বলতে হেঁচকি তুলে ফেলে। কথা বলতে পারছে না, গলায় আটকে আসছে। ইউভি আচমকা রুয়ানাকে নিজের বুকে চেপে ধরে। সরি পাখি, খুব করে সরি। কিছু শিখতে হবে না তোমাকে। বর্তমান তুমিটাকেই আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আর কখনো বকব না। প্লিজ আর কান্না, অভিমান করে থেকো না। আমার হৃদয়ে ব্যথা হচ্ছে। রুয়ানা ইউভির বুকে মাথা রেখে চুপ করে বসে আছে। রুয়ানাকে চুপ থাকতে দেখে ইউভি মাথা চুমু খেয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। রুয়ানাও বিড়াল ছানার মতো শক্ত, পোক্ত দেহের সাথে মিশে থাকে। রজনীর অপার স্তব্ধতা যখন ধীরে ধীরে নগরের প্রান্তসীমা অতিক্রম করে অন্তর্জগতের গহনতম গহ্বরে সঞ্চারিত হয়, তখন চতুর্দিকের দৃশ্যপট এক রহস্যময় বিষাদে মোড়ানো মঞ্চে পরিণত হয়। রাতের কালত্ব নিছক রং। পৃথিবীর সমস্ত শব্দ যেন কিয়ৎক্ষণের জন্য আত্মগোপনে গেছে। বাতাস থমকে আছে, চাঁদ মেঘে মুখ লুকিয়ে আছে। গৃহস্থের উঠোনে স্নায়বিক সন্ত্রস্ততায় একাকী দাঁড়িয়ে থাকা বৃক্ষটিও কাঁপতে কাঁপতে স্তব্ধ হয়ে আছে। জোনাকির ক্ষীণ জ্যোতিষ্মান্তায় পথপ্রান্তর অলক্ষ্য হাহাকারে বিলীন হয়ে যায়। আর দূরবর্তী অরণ্যে কুকুরের কণ্ঠনিনাদ যেন এক মিতপ্রায় আবেগের চিৎকার। এই নিঃশব্দতা কোনো দৈহিক অভাব নয়, বরং এক গভীর মানসিক শব্দ, যার প্রতিধ্বনি হৃদয়ের প্রতিটি কুঠুরিতে ধাক্কা মারে। মানবমনের যত অপ্রকাশিত অভিপ্রায়, অবদমন, অপ্রাপ্তি সব যেন এই রজনীর আধারে কণ্ঠস্বর পায়। এমন রাত্রিতে হঠাৎ করে খুলে পড়ে আরেক কাহিনী। অগ্নি ল্যাপের কাজ শেষে রুমে ঢুকে ইয়ানাকে দেখতে না পেয়ে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে ল্যাপটপ রেখে বিছানায় এক পাশে হেলান দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকায়। সেদিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। নিজের চোখের সাথে যুদ্ধ করে চোখ সরিয়ে নেয়। ইয়ানা একটা টাওয়েল পেঁচিয়ে রেখেছে বুক থেকে হাঁটু অবধি। অগ্নির অবস্থা দেখে ইয়ানা ঠোঁট চেপে হাসে। মনে মনে আওড়ায়, আজ আপনাকে জ্বালিয়ে মারব মাফিয়া বস। আপনি দেখবেন, জ্বলবেন কিন্তু কিছু করতে পারবেন না। একদিন পর আপনাকে ঘায়েল করার একটা সুযোগ পেয়েছি, হাত ছাড়া কিভাবে করি বলুন? ইয়ানা কথাগুলো মনে আওড়াচ্ছে আর পুরো রুমে এদিক থেকে সেদিক হাঁটি করছে। লজ্জায় সে নিজেই মরে যাওয়ার অবস্থা, এরপরও নিজের কাজে অটুট। অগ্নি গভীর গলায় বলে, ড্রেস পরে ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না? না আসুক, এরপর ও শুয়ে থাকো। ইয়ানা বাঁকা হেসে অগ্নির কাছে যায়। এরপর বিছানায় উঠে হুট করে অগ্নির পেটের উপর বসে পড়ে। অগ্নি চোখ থেকে হাত সরিয়ে ইয়ানাকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে যায়। চোখ সরিয়ে নেয় সাথে সাথে। ইয়ানা ডান হাত দিয়ে অগ্নির আইডমস আইপলে হাত দিয়ে ছুঁয়ে দিতে থাকে। ইয়ানার হাতের স্পর্শ পেতেই অগ্নি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। কিন্তু এরপরও মাফিয়া বস নিজেকে সামলে বলে, লিভ মি দ্যাফাকো এলোন ইয়ানা। আমাকে উন্মাদ করো না পড়ে, কিন্তু পস্তাবে তুমি। ইয়ানা সামান্য হেসে বলে, কি করবেন আপনি শুনি? আমি কিন্তু প্রেগন্যান্ট। অগ্নি বড় বড় শ্বাস টানে। ইয়ানার হাতের বিচরণ অগ্নির পুরো বুকে করতে থাকে। ঠোঁটের কোনায় লেগে আছে দুষ্টু হাসি। পেট ফেটে হাসি আসছে তার। অগ্নি দাঁতে দাঁত পিষে ঘন নিঃশ্বাসের সাথে বলে, স্টপ। ফাক ইউ ইয়ানা। মরে যাচ্ছি আমি। তোমার অসুস্থতাকে হাতিয়ার করে আমার ধৈর্যশক্তির পরীক্ষা নিও না। ইয়ানা অগ্নির কণ্ঠনালীতে চুমু খেয়ে কিছু বলতে যাবে, তার আগেই অগ্নি হেঁচকা টানে বিছানায় ফেলে দেয়। অগ্নিকে নিজের উপরে দেখতে পেয়ে ভরকে যায়। অগ্নি ইয়ানার উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে হিসহিসিয়ে বলে, ধৈর্যশক্তির পরীক্ষা নিয়ে বাদরামি করতে এসেছ? ভাগ্য ভালো আমার সন্তান তোমার পেটে, না হলে হসপিটালে পাঠাতাম। অগ্নি কথাটা বলেই ইয়ানার উপর থেকে উঠে এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। ইয়ানা সামান্য ভয় পেলেও অগ্নির অবস্থা দেখে ওয়াশরুমে গিয়ে শব্দ করে হেসে উঠে। উফ মাফিয়া বস, আপনাকে জাস্ট দেখার মতো ছিল। চলবে। রাত 1টা বাজে এখন। মিষ্টির দোকান বন্ধ, তাই মিষ্টি কিনতে পারলাম না।